নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যুতে গোপালগঞ্জে আজও সড়ক অবরোধ। জলকপাটে অস্তিত্ব হারিয়েছে স্রোতস্বিনী হাওর নদী। তীব্র গরমে আম লিচুর ফলন কম, বাজার দরের দিকে তাকিয়ে চাষিরা। এবং দৃষ্টিহীনতাকে পরাজিত করে এসএসসি পাস পৈতির। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সবশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই উপজেলা পরিষদ নির্বাচনের খবর। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে। আজ দ্বিতীয় দিনের মতো মিছিল ও মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। রোববারের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করা না হলে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাওয়ের আলটিমেটাম দেওয়া হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শেষ হলেও সংঘাত সংঘর্ষ শেষ হচ্ছে না। গত মঙ্গলবার রাত 8:30টার দিকে চন্দ্র দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে চা খাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থকরা গুলি চালায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত ভূঁইয়ার সমর্থকদের উপর। গুলিবিদ্ধ হয় 6 জন, মারা যান ওয়াসিকুর ভূঁইয়া নামে একজন। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে জেলা শহরটি। বুধবার দুপুরে নিহত ওয়াসিকুরের মৃতদেহ নিয়ে শোক র্যালি বের হয়। পরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা। বিজয়ী প্রার্থী লোকজন তাদের সরাসরি ইন্ধনে আপনারা দেখেছেন কালকে কিভাবে নিরীহ মানুষের বুকে গুলি চালিয়েছে। আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করছে যারা এর সাথে জড়িত আছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে। আজকের দিনের মধ্যে যদি কোনো আসামি ধরা না হয় তাহলে আগামীকাল 11টার সময় চন্দ্র দিঘলিয়া এই অবরোধ ঘোষণা করা হলো। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় প্রধানমন্ত্রীর APS-2 গাজী হাফিজুর রহমান লিকুর সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হন কামরুজ্জামান ভূঁইয়া। স্থানীয় MP সমর্থিত প্রার্থী লিয়াকত ভূঁইয়া নির্বাচনে হেরে যান। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। দাফন বা এই সেন্টিমেন্টের লোকজন নিয়ে একটু বিজি আছি। এটা শেষ হলেই আমরা আমাদের যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া এবং যারা এটার সাথে আছে ইনভলভ আছে এবং এটার পিছনে যারা আছে আমরা সবাইকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি। অবরোধকারীদের আমরা আশ্বস্ত করেছি, তারা আমাদের কথায় আশ্বস্ত হয়ে তারা অবরোধ তুলে নিতে রাজি হয়েছে। আমরা আশা করি তারা তুলে নিবে। আমরা জানমাল রক্ষার্থে এবং জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা নিব। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাচনের প্রচার জমে উঠলেও রয়েছে সংসদ সদস্যের প্রভাব। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এক চেয়ারম্যান প্রার্থী তিনি সরে দাঁড়িয়েছেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, নির্বাচনে সংসদ সদস্যের প্রভাবের একটা অভিযোগ শোনা যাচ্ছে। এছাড়া একজন চেয়ারম্যান প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর কি কি খবর রয়েছে প্রচারণা জানাবেন। টুম্পা, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনায় দ্বিতীয় ধাপে 3টি উপজেলায় আগামী 21 মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নেত্রকোনা সদর আসন, বারহাট্টা এবং পূর্বদলায়। আমি আজ এখন রয়েছি পূর্বদলা উপজেলায়। এখানে বিভিন্ন নির্বাচনী প্রচারণা দেখছি, কর্মীদের সাথে কথা বলছি এবং তাদের বিভিন্ন অভিযোগ শুনছি। এখানে আমরা যে ব্যাপারটি সবচেয়ে উল্লেখযোগ্যভাবে আমরা শুনতে পাচ্ছি তা হলো এখানে যারা প্রার্থী
নির্বাচন করছেন তাদের কর্মীরা বিভিন্নভাবে সেখানে সংসদ সদস্যের প্রভাবের কারণে তারা নির্বাচন যে প্রচারণা সেটি ঠিকমতো করতে পারছেন না বলে আমরা অভিযোগ পাচ্ছি। আমি এখন পূর্বদলার একটি গ্রামে রয়েছি। আমার সাথে এখানে এই গ্রামেরই কিছু লোকজন আছে। আমি যদি একজনের কাছ থেকে একটু জেনে নিতে চাই যে সংসদ সদস্যের প্রভাবের কারণে আপনাদের কর্মীরা বিভিন্ন কাজ করতে পারছে না, এই ব্যাপারে আপনি কি বলেন? আপনারা জানেন 21 মে রোজ মঙ্গলবার পূর্বদলা উপজেলা পরিষদ নির্বাচন। সেই উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন প্রার্থী হয়েছিল। দুদিন আগে আমাদের পূর্বদলা উপজেলার বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সুজন সাহেব উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন 3 জন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, পার্লামেন্ট মেম্বাররা যদি নিজ সংসদীয় আসনে এই উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ না করে, যদি কোনো একক প্রার্থিতা ঘোষণা না করে, এবার উপজেলা পরিষদ নির্বাচনে যদি এমপি সাহেব নিউট্রাল থাকে, উনি ওনার অবস্থান থেকে উনি জনপ্রতিনিধি, উনি এই পূর্বদলা উপজেলায় 2,74,000 ভোটের অধিকারে এসে এমপি হয়েছেন। যদি তার ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ এবং ব্যক্তিগত কোনো ক্যান্ডিডেট না থাকে, তাহলে পূর্বদলা উপজেলা নির্বাচন উৎসবমুখর হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ টুম্পা। আপনি শুনছিলেন যে তারা স্থানীয় সংসদ সদস্যের যে প্রভাব আছে সেই প্রভাব মুক্ত হয়ে তারা নির্বাচন করতে চাচ্ছে এবং এখানে যে আগামী নির্বাচন রয়েছে সেই নির্বাচনে তারা সুন্দর এবং একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। এই ছিল নেত্রকোনা পূর্বদলা থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ তথ্য। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনার পূর্বদলা উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন প্রতিনিধি শামীম আহমেদ। ঠাকুরগাঁওয়ে প্রার্থীদের দৌড়ঝাঁপে সরগরম নির্বাচনী মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। বিস্তারিত জানাতে পৌর শহরের চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। সেখানে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, সেই সাথে প্রার্থীদের প্রচারণা এবং সেই সাথে ভোটারদের প্রত্যাশার কথা জানতে চাই। জানেন যে কিছুদিন আগে কিন্তু টানা তাপপ্রবাহ ছিল, তারপরে কিছুটা স্বস্তি 2-3 দিন ফিরলেও দীর্ঘ প্রায় 2-3 দিন থেকে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। যদিও তাপমাত্রা কম, কিন্তু সারাদিনেই এই তীব্র গরমের কারণে এবং শরীর থেকে নানা ধরনের যে পানির বিচ্ছুরণ, এটিও কিন্তু খানিকটা অস্বস্তি বিরাজমান করছে। সব অস্বস্তিকে ফেলিয়ে তারপরেও দেখা যাচ্ছে যারা ঠাকুরগাঁও যে সদর উপজেলা এবং রানীশঙ্কর উপজেলা, এই দুটি উপজেলায় যে আগামী 21 মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেটির জন্য যারা প্রার্থীরা রয়েছেন, প্রার্থীর যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু দিন রাত উজাড় করে, অর্থাৎ তীব্র গরমকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও যে 5টি উপজেলা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে উপজেলা। এখানে মহিলা ভাইস চেয়ারম্যান বলেন বা ভাইস চেয়ারম্যান প্রতিনিধি নির্বাচন করা আর জাতীয় সংসদ সদস্য নির্বাচন করা একই কথা। অর্থাৎ 22টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে, প্রায় 4,87,175 জন ভোটার রয়েছে এই ঠাকুরগাঁও সদর উপজেলা। আমাদের সঙ্গে একজন প্রার্থী রয়েছেন, আমরা একটু জানতে চাই, তীব্র গরম চলছে, তারপরেও তো আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনি বর্তমান চেয়ারম্যানও রয়েছেন, নতুন কোনো প্রতিশ্রুতি আছে কিনা ভোটারদের? ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃণমূল মানুষের জন্য যে সেবাগুলো দিয়েছেন, সেই সেবাগুলো উপজেলার মাধ্যমেই আমরা যখন মাঠে যাচ্ছি, আমি নিজে এখন বর্তমান চেয়ারম্যান উপজেলা, সামনে আমি আনুষ্ঠানিক নির্বাচন করতে যাচ্ছি। মাঠে যখন যাচ্ছি যথেষ্ট সাড়া বা আগ্রহ পাচ্ছি। একসময় উপজেলা পরিষদ নিয়ে মানুষের ধারণা খুব কম ছিল, কিন্তু আমি প্রথম আমি একটি দল করি বাংলাদেশ আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এস সামাদ। কুমিল্লার সদর রসুলপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মিম আক্তার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে প্রায় 1 ঘণ্টা মহানগর প্রভাতী ট্রেন আটকে বিক্ষোভ করাচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। মিম রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে স্কুলে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে
পর্যটন এক্সপ্রেস ট্রেন দেখে পাশের রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে মিম। সাথে সাথেই ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহানগর প্রভাতী ট্রেন দাঁড় করিয়ে রাখে। পরে প্রশাসনের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রসুলপুর রেল স্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ে নিরাপত্তা গেট কিংবা কোনো ক্রসবার নেই। রেল লাইনের একপাশে স্কুল থাকায় ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হাওড়ের খবর। উন্নয়নের নামে একটি জলকপাটেই আটকে গেছে স্রোতস্বিনী এক নদী। যেখানে এক সময় ধরা পড়ত রূপালী ইলিশ, এখন সেখানে পুঁটি মাছও নেই। নদী রক্ষায় জলকপাটটি উন্মুক্ত করার দাবি স্থানীয়দের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ছবি তুলেছেন সেতু আহমেদ। কয়েক বছর পর পর নদী খননের প্রকল্প, এতে ভারী হয় কিছু মানুষের পকেটও। তবে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে হাওড়। নদী খনন তখন এক ধরনের উপহাসী, কারণ মাটি কেটে ফেলা হচ্ছে নদীর মধ্যেই, আর এতে হারিয়েছে গভীরতা প্রশস্ততা দুই। এই নদী আস্তে আস্তে মরে এখন খালের থেকেও ছোট হয়ে গেছে। আমার সবসময় কাজকর্ম করবো, গরু চাপাবো, আমার পানির দরকার। অথচ ভাটির অংশে যেখানে নদী খনন হয়নি সেখানে প্রশস্ততা যেমন আছে, তেমনি কোথাও কোথাও এই শুকনো মৌসুমেও আছে পানীয়। তাহলে উজানে বা উৎসে কেন এই অবস্থা? বলা হয় নদী তার আপন গতিতেই বহমান। এক্ষেত্রে কুষ্টিয়ার খোকসা উপজেলার এই বেদবেড়ে অংশে গড়াই নদী থেকে হাওড় নদীর যে উৎপত্তি, স্থানীয়রা বলছেন যে এর প্রশস্ততা ছিল প্রায় 140 থেকে 45 ফুট। তবে নদী রক্ষার নামে মাত্র 12 ফিটের একটি স্লুইস গেট করে এই নদীটিকে ধীরে ধীরে যেন হত্যা করা হচ্ছে। এই যে পাগার কাটার জন্য এই কারণ, আর এই ব্রিজের তলাটা আরও নিম্নত 5 ফিট দাবাতি হবে। এই নদীকে নিয়ে যে কর্মচঞ্চলতা ছিল সেগুলো কিছুই নেই, একদম এখন মৃতপ্রায়। সরেজমিনে দেখা যায় গড়াই নদী থেকে হাওড় নদীর উৎসমুখটি বেশ খানিকটা উঁচু হয়ে গেছে। দুপাশের পাড় বেঁধে স্থাপনা এবং এমন একটি স্লুইস গেটই যথেষ্ট নদীটিকে হত্যা করার জন্য। গত 20 বছর যাবৎ এই নদীর এমন একটা অকাল অবস্থা হয়ে গেছে, দুই সাইড থেকে ভরে মনে যে একটা আনন্দ, সে আনন্দটা এখানে সেই আনন্দ পায় না। ছোট ছোট ছেলেমেয়েদেরকে গল্প করে যে নদীতে ইলিশ মাছ ধরছে এক সময়, এটা তারা বিশ্বাস করবে না, অবিশ্বাসযোগ্য একটা ব্যাপার। প্রায় 150 মিটার প্রশস্ত নদীটি প্রথম দফা খননে 35 মিটার করা হয়েছিল। এরপরে খননে আরও কমিয়ে ফেলা হয়। এখন এমন বেহাল অবস্থা, নদীর সঙ্গে যুক্ত খালগুলোও এর চেয়ে বেশি প্রশস্ত। খালের থেকে নদী ছোট হয়ে গেছে, নদীটাকে দেখতেছি এখানে এসে দেখছি যে ডিভাইডেড করে ফেলছে। ওই পাশে কিছুটা অংশ রাখছে, এই পাশে কিছুটা অংশ রাখছে। এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে, প্রশাসনের জায়গা থেকে আমরা চেষ্টা করব সংশ্লিষ্ট দপ্তরকে এই বিষয়ে অবহিত করার জন্য এবং এটা আবার পুনর্খননের জন্য আমরা সুপারিশ করব। প্রায় 25 কিলোমিটার দীর্ঘ হাওড় নদী কুষ্টিয়ার খোকসার বেদবেড়ে অংশে গড়াই থেকে উৎপত্তি হয়ে মাগুরার শ্রীপুরে আবারও গড়াই নদীতে মিশেছে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, খোকসা, কুষ্টিয়া। তীব্র দাবদাহ বয়ে যাওয়ায় ঝরে পড়েছে আম ও লিচুর গুটি। আম লিচুর প্রত্যাশিত ফলন এবার হয়নি। দুশ্চিন্তায় চাষি ও বাগান মালিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে আসতে শুরু করেছে গুটি জাতের আম। আমের আকার ও আকৃতি ভেদে বাজারে বিক্রি হচ্ছে 1700 থেকে 2000 টাকা মন দরে। পাইকারি দামে যা গতবারের তুলনায় বেশি। আম চাষি ও বাগানিরা জানান, একে অফ ইয়ার, তার উপর তীব্র গরমে এবছর গাছে আম এসেছে কম। তবে ঝড় বা শিলাবৃষ্টি না হওয়ায় ভালো লাভের আশাই করছেন তারা। খেরসাপাত ন্যাংরা জাতের আমগুলান যে দামে বিক্রি হয়েছে, লখনা আমি তার থেকে বেশি দামে বিক্রি হবে। এবং ভালো জাতের আমগুলান মনে হচ্ছে যে
আপনার খেরসাবাদ বা ন্যাংরা হিমসাগর এগুলা 4000 বা 3500 টাকা মন দাম মানে আমরা আশা করছি। বৈরী আবহাওয়ার কারণে এবার আমের উৎপাদন কমেছে পার্বত্য জেলা বান্দরবানেও। সেই সাথে লিচু, কাজু বাদাম সহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে। তার উপর সন্ত্রাসী তৎপরতার কারণে দুর্গম এলাকায় জুম চাষি ও বাগান মালিকরা যথাসময়ে ফল সংগ্রহ করতে পারছেন না। গাছেই নষ্ট হয়ে যাচ্ছে আম, লিচু সহ পাহাড়ের মিশ্র ফল। লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে শঙ্কিত কৃষি বিভাগ। অতিরিক্ত গরম এবং বৃষ্টি কমের কারণে, পানি সেচের অভাবের কারণে আমাদের আম চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। আম চাষবাস যারা করেছেন তাদের খুব ক্ষতি হয়েছে এবং লাভবান হয়নি। সব কিছুই নির্ভর করে আসলে পানির উপর। পানির সরবরাহটা এখানে, পানির প্রাপ্যতা এখানে কম বিধায় আমরা এবার এই ফলনটা কম পাবো আর কি। পাবনার বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। প্রাকৃতিক বিপর্যয়ে ফলন ভালো হয়নি এবার। তীব্র গরমে নষ্ট হয়েছে লিচুর গুটি। সেচ ও কীটনাশকের খরচও বেড়েছে। লিচুর গুণগত মান ভালো না হওয়ায় দাম ভালো না পাওয়ার শঙ্কা চাষিদের। আমাদের দেশে প্রচুর মকুল আইছিল, এই খরায় মনে করেন সব মকুল আছে, ঝরে আমের মকুল, লিচুর মকুল। আমাদের যেভাবে লিচুটা পরিচর্যা করতে হয়েছে, লিচুটা আসলে প্রচণ্ড আমাদের খরচ হয়েছে, পানি সেচ পর্যাপ্ত দিতে হয়েছে, আর যার কারণে এত খরচের পরেও আমরা সমানুপাতিক হারে আমরা দাম পাচ্ছি না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। দ্বিতীয় দফা তাপপ্রবাহের কবলে রংপুর অঞ্চল। ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ, চাকরি স্থায়ী করার দাবি। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে দ্বিতীয় দফা একটানা তাপপ্রবাহ চলছে। গত 1.5 মাস বৃষ্টিহীন রংপুর নগরীর শাপলা চত্বর থেকে দাবদাহ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। দ্বিতীয় পর্যায়ে একটানা তাপপ্রবাহের ফলে রংপুর অঞ্চলের জনজীবন অস্থির হয়ে পড়েছে। গত 3 দিন ধরে রংপুর অঞ্চলে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং এই তাপপ্রবাহে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজকে রংপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত 3 দিন থেকে এই অবস্থা চলছে। এদিকে তীব্র গরমের কারণে খেটে খাওয়া মানুষ কিন্তু কাজে যেতে পারছে না এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘরের বাইরে আসছে না। এদিকে স্কুল কলেজ খোলা থাকলেও তীব্র গরমের কারণে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু কম। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে যে এবছর মে মাসের 15 দিন পর্যন্ত রংপুর জেলায় এক ফোঁটা বৃষ্টিও হয়নি। এদিকে গত বছর এই 1.5 মাসে এখানে 52 বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এবার কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই। এদিকে তীব্র গরমের কারণে রংপুর জেলার হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা 72টি, কিন্তু এই মুহূর্তে সেখানে অবস্থান করছে 250 জন শিশু রোগী। এদিকে শিশুদের পাশাপাশি বয়স্ক মানুষও কিন্তু নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিট রয়েছে 206টি, কিন্তু এই মুহূর্তে সেখানে 418 জন বয়স্ক রোগী অবস্থান করছে। এদিকে তীব্র গরমের কারণে স্থানীয় চিড়িয়াখানায় কিন্তু পশু পাখিও কাহিল হয়ে পড়েছে এবং সাধারণ জীবনযাত্রা তো কাহিল হয়েছেই। শ্রমিকদের চুক্তিভিত্তিক থেকে স্থায়ী করার প্রক্রিয়া স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে কর্মবিরতি দিয়ে কারখানার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। সেখানে শ্রমিক নেতারা বলেন, মোবারকগঞ্জ সুগার মিলে গত 8 থেকে 10 বছর ধরে শ্রমিক কর্মচারীরা চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছেন।
অভিজ্ঞ এই শ্রমিকদের স্থায়ী করার জন্য বুধবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেদিন বিকেলে সেই নিয়োগ স্থগিতের আদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। এতে অর্ধশত শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ঈদুল আজহার আগে এই স্থগিতাদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। শেষ করছি অন্যরকম এক সাফল্যের কথা জানিয়ে। জন্ম থেকে দৃষ্টির স্বল্পতা, চোখে দেখে না ঐতি। মা তার পাঠ্য বই পড়েন, শুনে মনে গেঁথে নেয় মেয়ে। এসএসসি পরীক্ষা দিয়েছে শ্রুতি লেখকের সাহায্যে, পাশ করেছে এ গ্রেড নিয়ে। অন্ধত্বকে পরাজিত করা ঐতি রায়ের কথা জানিয়েছেন আমাদের মোংলা প্রতিনিধি। দেখুন ডেস্ক রিপোর্টে। ফুটফুটে মেয়েটিকে দেখে বোঝার উপায় নেই জন্ম থেকে প্রায় অন্ধ, তবু আলোহীন চোখে তার জীবনযুদ্ধ জয়ের স্বপ্ন। মংলার হলদি বুনিয়ার অনুপম রায় ও শঙ্করী রায় দম্পতির একমাত্র সন্তান ঐতি। বাবা দরিদ্র মাছ খামারি, মায়ের সাহায্যে পড়াশোনা চালিয়ে গেছে ঐতি। হলদি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে ৮ম শ্রেণীর এক ছাত্রীর শ্রুতি লিখনে। অবশেষে সেই সুসংবাদ, জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়। ছোটবেলা থেকে মানে অ ক খ থেকে আমার মা মানে আমাকে পড়ে যায়, পড়ে বলে যে এরকম এরকম তুই শোনো, শুনে তারপর মুখস্থ করো। এই করে করে আমি এই এসএসসির পরীক্ষার হল অবধি গেছি। দৃষ্টিহীন মেয়ের এমন ফলাফলে আনন্দের বন্যা পরিবারে। সুচিকিৎসা হবে, মেয়ে চোখে দেখবে, সুন্দর স্বাভাবিক একটি জীবন হবে তার, এমন স্বপ্ন দেখছেন বাবা মা। এরকম কোনো সহযোগিতা পেতাম বা ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করা যেত, তাহলে আমার মনে হয় যে আমার জন্য আরও বেশি ভালো হতো। ওর জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো, ভালো হতো। এতগুলো বই আমি পড়তে পড়তে অনেক সময় আছে ক্লান্তি হয়ে পড়ি যে আমার ঘুম পাচ্ছে বাবা, একটু ভালো বলে মা আমার আরেকটা অধ্যায় পড়ায় দাও, আবার উঠি আবার একটা অধ্যায় পড়াই। আমার মেয়ে এটুকু না, এর থেকে আরো ভালো রেজাল্ট করুক এবং ভবিষ্যতে সে তার নিজের মতো করে যেন বাঁচতে। পরীক্ষার হলে ঐতির শ্রুতি লেখক ছিল ৮ম শ্রেণীর ছাত্রী বিজয়া হালদার। এমন সাফল্যে সে খুব খুশি। গর্বিত শিক্ষকরা বলছেন ঐতি স্কুলের মুখ উজ্জ্বল করেছে। সবকিছুই ওর চেষ্টাই হয়েছে, শুধু ও বলেছে আর আমি শুধু লিখেছি। ওর সাহায্য করতে পারি আমি খুব খুশি, আমার খুব ভালো লেগেছে। তার এই কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত। আশা করি আগামীতে সে অনেক ভালো করবে এবং সরকারিভাবে হোক, অন্য সহযোগিতার মাধ্যমে সে এগিয়ে যাক। উন্নত চিকিৎসা হলে হয়তো চোখে দেখবে ঐতি। তার বিশাল ব্যয়ভার বহনের সাধ্য দরিদ্র পরিবারটির নেই। ঐতির পড়াশোনা ও চোখের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমাজসেবা অফিসার আছে, মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করবো যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। ছবি আঁকা ও আবৃত্তি ঐতির শখ। আবৃত্তি প্রশিক্ষক হতে চায় সে। বাবা মায়ের একমাত্র সন্তান, চাকরি করে বাবা মায়ের দায়িত্বও নেবে অদম্য ঐতি রায়। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর আজ এ পর্যন্তই। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।